আপনারা গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি কে পিটিএ মারার অভিযোগ। আমি জানি না, আপনারা অনেকেই দেখেছেন মনে হয়। তাহলে যদি একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এইভাবে পিটিএ মারার অভিযোগ থাকে, আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে, যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ পুলিশ একটি ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান। দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি, কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে লেনদি করা না হয়, এমন ভাবে একটি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। আপনারা ব্যারিস্টার সুমনকে দেখেছেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির নাতির কাণ্ড নিয়ে কথা বলছেন। আসলে আমাদের এই বাংলাদেশে যারা অনেক চুড়ুতে বসে থাকে, অনেক ক্ষমতাসীন ব্যক্তি, তাদের ছেলে মেয়ে অথবা নাতি নাতনি, এরা আসলে কি বেপরোয়া নাকি এদের ক্ষমতা অনেক বেশি? কেমন আইন আমাদের দেশে, যে দেশে ক্ষমতায় বাবা থাকলে, ক্ষমতায় মামা থাকলে, ক্ষমতায় নানা থাকলে কাউকেই তোয়াক্কা করা হয় না। কিন্তু কেন এই নিয়ম আমাদের এই দেশে? কেন এই নিয়ম জানতে অবশ্যই ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদেরকে শুনতে হবে। চলুন ব্যারিস্টার সুমনের কিছু কথা আমরা শুনে আসি, তাহলে বুঝতে পারবো। গতকালকে একটি ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি কে পিটিএ মারার অভিযোগ। আমি জানি না, আপনারা অনেকেই দেখেছেন মনে হয়। কিন্তু আমি আজকে যে কারণে লাইভে আসছি, আমি যে কথাটি বলতে চাই এটা হচ্ছে গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুলিশের বিভিন্ন কাজকর্ম, অবৈধ কাজকর্ম বা কোনো পুলিশ যদি অপরাধ করে, এই ক্ষেত্রে আমরা যেভাবে সোচ্চার হই, আমি আশা করি যে আমি সহ আমরা যারা বিভিন্নভাবে প্রতিবাদ করি, আমরা চলেন এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বা পুলিশের বিরুদ্ধে যে অপরাধ সংগঠিত হয়েছে, যে একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এইভাবে পিটিএ মারার অভিযোগ থাকে, তাহলে কিন্তু পুলিশ যেভাবে দিনে রাতে কাজ করে, আমাদের যে পজিটিভ পুলিশ যে সব কাজগুলো আমাদেরকে এই পর্যন্ত বাঁচাই রাখছে, পুলিশ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই চলতে পারবো না। পুলিশের কারণেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন আর যাই বলেন, পুলিশের কারণেই কিন্তু। আমি একটা কথা বলতে চাই যে অনেকের হয়তো পুলিশের বিরুদ্ধে কথা বললে হয়তো মনে করেন যে এই পুলিশের বিভিন্ন অভিজ্ঞতার কারণে হয়তো বিভিন্ন সময় আমরা পুলিশের অপরাধের কথা বলি, কিন্তু আজকে সময় আসছে যে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে, যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ পুলিশ একটি ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান। দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি, কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে লেনদি করা না হয়। আমি পুলিশের তদন্ত বিভাগ বা পুলিশের যারা তদন্ত করেন বা যারাই তদন্ত করবেন তাদের প্রতি অনুরোধ রইল, এমনভাবে একটি এক্সাম্পলারি উদাহরণ দেওয়ার মতো যিনি একটি তদন্ত করে এর যেন বিচারের মুখোমুখি করা হয়, আর যেন ভবিষ্যতে আমরা কখনোই কোনোভাবেই যেন এগুলা দেখতে না পাই। কারণ পুলিশের মনোবল যদি নষ্ট হয়ে যায় আর পুলিশ যদি কখনো মনে করে যে তাদের পক্ষে বলার মতো লোক কম, তাইলে কিন্তু আপনি পুলিশ থেকে যে ধরনের সার্ভিস আশা করেন আপনি সার্ভিস হয়তো পাবেন না। তাহলে আমি ভিডিওটা শেষ করার আগে আবারও বলতে চাই যে দেখেন, আমরা কিন্তু কারো বিরুদ্ধে না, আমরা যারাই অপরাধ সংগঠিত করবেন তাদের বিরুদ্ধেই কথা বলতে চাই। কারণ আমরা যারা বাংলাদেশে বিশ্বাস করি, আমরা যারা মনে করি যে বাংলাদেশটারে সোনার বাংলা বানাইতে চাই, তারা কখনো কার বিরুদ্ধে থাকবো বা কার পক্ষে থাকবো এটা নির্ণয় করা যাবে না। নির্ণয় করতে হবে যে অপরাধ কে করেছেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই, তার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। এবং আমি তরুণ সমাজকে বলবো যে কার পক্ষে গেলেন আর কার বিরুদ্ধে গেলেন এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে গিয়ে যেখানেই অপরাধ সংগঠিত হবে এইটাকে অ্যাড্রেস করেন, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলেন। দেখবেন আপনার অ্যাড্রেসের কারণে বিভিন্ন যারা সরকার সহ বাধ্য হবেন এই যারা যারা অপরাধ করবেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে। এই জন্য আবারও বলবো যে আমি এই যে পুলিশের উপর যে নির্যাতন হয়েছে এটার তদন্ত, সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং আমি আশা করব সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ ফোর্সের মধ্যে যে অসন্তুষ্টি। ব্যারিস্টার সুমন আরও বলেন যে এরা ক্ষমতার অপব্যবহার করে পুলিশ প্রশাসন বলেন, আদার্স অন্য যারাই আছেন, যারাই ক্ষমতাশালী হয়ে থাকেন, যাদের হাতে অনেক পাওয়ার থাকে, তাদের ছেলে মেয়ে নাতি নাতনি ইত্যাদি এদেরকে বেপরোয়া চলার জন্য দায়ী তার বাবা, তার নানা, তার আত্মীয় স্বজন, তারাই। তবে সরকারকে এটা দেখা খুব প্রয়োজন,
এবং যারা প্রশাসন আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে আপনারা এগুলো গুরুত্ব সহকারে দেখেন, এটাকে আওতায় নিয়ে আসেন, তাহলেই ঠিক হবে। চলুন আরও কিছু বক্তব্য আমরা শুনে আসি। থেকে তাকে এটা যেন দূরীভূত করেন। বাংলাদেশের প্রেসিডেন্টের নাতি একটি অঘটন ঘটিয়েছে। অঘটনটি হলো তার হাতে পুলিশ প্রহৃত হয়েছে। পুলিশ প্রহৃত হওয়ার পরে এই খবরটি গত 7 মে 2024 তারিখে ঘটনাটি ঘটলেও বাংলাদেশের কোনো মিডিয়াতে এই সংবাদটি প্রকাশিত হয়নি এবং এটার ব্যাপারে কোনো মামলাও গুলশান থানায় হয়নি। ঘটনাটি ঘটেছে ঢাকার গুলশানের আপনার 90 নম্বর রোডে, যেখানে আপনার নেদারল্যান্ডসের এমবিসি আছে, এবং ওই একই সড়ক থেকে আপনার পূর্ব দিকে যেতে গেলে যে মিশর দূতাবাসের কাছাকাছি ঘটনাটি ঘটেছে। এবং মিশর দূতাবাসের নিরাপত্তা দায়িত্বে পুলিশের একজন সদস্য মুরসালিন, তাকে পিটিয়েছে প্রেসিডেন্টের নাতি। তো প্রেসিডেন্টের নাতি তাকে কেন পেটালো? যে ওই 86 নম্বর রোড থেকে আপনার 90 নম্বর রোডে উঠতে যাওয়ার সময় মানে আপনার প্রেসিডেন্টের নাতির গাড়িটি আপনার আসছিল, অপরদিক থেকে 86 নম্বর রোড থেকে একটি বাইসাইকেল চালিয়ে আরেকজন ভদ্রলোক তিনি 90 নম্বর রোডে উঠছিলেন। তো যাই হোক, বাইসাইকেলের সাথে আপনার প্রাইভেট কারের সংঘর্ষ হয় এবং প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেলটি কিছুটা ক্ষতি হয়। এই পরিপ্রেক্ষিতে আপনার ওই মিশর দূতাবাসের যে নিরাপত্তার দায়িত্বে মানে পুলিশের সদস্য কনস্টেবল মুরসালিন, তিনি ওখানে যখন দেখতে রাস্তায় জটলা হয়ে গেছে, তখন এই জটলা কমানোর জন্য অথবা এখান থেকে সরে যাওয়ার জন্য মানে তিনি তাদেরকে বলেন। তিনি তো আর জানতেন না যে গাড়ির আরোহী যিনি তিনি প্রেসিডেন্টের নাতি। তো জানলে কি আর এই মানে তিনি আর সাহস করে আসতেন? যেখানে বাংলাদেশের কোনো পত্র পত্রিকায় এই ঘটনাটি ছাপতে সাহস পেল না, প্রেসিডেন্টের নাম উচ্চারণ করতে পারলো না। শুধুমাত্র একটি পত্রিকায়, দৈনিক মানব জমিনে 11 তারিখে 11 মেতে শুধু একটি সংবাদ ছেপেছে, বলেছে এক ভিভিআইপির নাতির কাণ্ড। তো এই সংবাদটি প্রকাশিত হওয়ার পরে তখন আমি চিন্তা করলাম যে ভিভিআইপি তো আসলে দেশের দুজন, একজন প্রেসিডেন্ট, একজন হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি তো এই বয়সের কারোর হওয়ার কথা না। তো তখন স্বাভাবিকভাবেই আপনার চিন্তাটা ঘুরে গেল, তাহলে কি প্রেসিডেন্টের নাতি কিনা। এবং পরবর্তীতে যেটা নিশ্চিত হয়ে গেল আসলে প্রেসিডেন্টের নাতি ঘটনাটি ঘটিয়েছে। যা হোক, ঘটনা ঘটার পরে আপনার পুলিশের লোকেরা এসে আপনার ঘটনাটি আপনার যেটাকে বলে আপনার পত্রিকা এসেছে মিটমাট করে দেয়। আসলে পুলিশের লোকের গায়ে হাত তুললে মানে এবং যেটা রিপোর্ট এসেছে তার যে পুলিশের যে ড্রেস, তার সেই পুলিশের পোশাক ছিঁড়েও ফেলে, তাকে আহত করার এক পর্যায়ে। তো এই পরিস্থিতি বক্তব্যের শেষ প্রান্তে আমরা এসে কিছু জিনিস জানতে পারি, বুঝতে পারি যে আমাদের বাংলাদেশে ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার করা যায়। তবে আমাদের এই ক্ষমতা থাকা, ক্ষমতা না থাকা, এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। এটা বেরিয়ে আসাই হচ্ছে মূল আমাদের সমস্যা, মূল কারণ। এই কারণেই আমাদের দেশে বেশি হানাহানি, বেশি ক্ষমতা ইত্যাদি যে ধরনের ঘটনাগুলো ঘটে আসছে। ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে বিশেষ করে আমাদের বাংলাদেশে এগুলোর থেকে বের হয়ে আসলে হয়তোবা আমাদের দেশ আগের চাইতে আরও উন্নতি হবে, দেশে ঘুষ সুদ বাণিজ্য বন্ধ হবে। এভাবেই দেশকে শাসনে রাখতে হবে,